হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেম অ্যাট মিস্ট্রি চ্যানেল। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি, বেসিক্যালি এটা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বললেই ভালো হয়। যারা ক্লাস 12-এ পড়ছো তারা এটা কেমিস্ট্রি ইন এভরিডে লাইফে পাবে। প্রথমে আমি আজকে লেকচারটাই যেটা করব সেটা হচ্ছে অ্যানালজেসিক। অ্যানালজেসিক হচ্ছে বেসিক্যালি নন নার্কোটিক অ্যানালজেসিক। সেটা অ্যাসপিরিন বা প্যারাসিটামল, সেটা কি করে ফেনল থেকে তৈরি করব সেইটাই এই গোটা লেকচারটাই আলোচনা করব। থ্রু আউট দ্য লেকচার আমরা ফেনল থেকে অ্যাসপিরিন বা প্যারাসিটামল কি করে তৈরি করা হয়, অ্যাসপিরিন বা প্যারাসিটামলের রাসায়নিক পরিচয়, এইগুলো নিয়েই কথাবার্তা বলবো। তাহলে শুরু করি। দেখো, অ্যাসপিরিন বা প্যারাসিটামল এরা হচ্ছে অ্যানালজেসিক। এই অ্যানালজেসিক মানে কি? মানে যে সমস্ত ড্রাগ, ঠিক আছে, চেতন হ্রাস করে না, মানসিক বিভ্রান্তি ঘটায় না, বা স্নায়ুতন্ত্রের বা নার্ভাস সিস্টেমের তেমন ক্ষতি করে না, এইগুলো না করে কি করে? ব্যথা বা বেদনা উপশম করে তারা হচ্ছে অ্যানালজেসিক। এই অ্যানালজেসিক কিন্তু দুই প্রকার, নার্কোটিক আর নন নার্কোটিক। এই যে নার্কোটিক, এইটা যদি খাওয়া হয় তাহলে নেশা হয়, বেসিক্যালি আসক্তি জন্মায়। ঠিক আছে, ব্যথা বেদনা উপশমের জন্য খাওয়া হয়, কিন্তু এইটা খেলে তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই আমরা। মানে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আসক্তি জন্মায় এটা খেলে। ঠিক আছে, আর নন নার্কোটিক যেটা যেটা খেলে ব্যথা বেদনা উপশম হয় কিন্তু আসক্তি জন্মায় না বা নেশা হয় না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই নন নার্কোটিক এর মধ্যেই, অ্যানালজেসিকের মধ্যেই কিন্তু অ্যাসপিরিন বা প্যারাসিটামলটা পড়ছে। এই নন নার্কোটিক ড্রাগস বা নন নার্কোটিক অ্যানালজেসিকের মধ্যে পড়ছে। ঠিক আছে, এইবার এখন আমরা এক এক করে অ্যানালজেসিক তো বললাম, নন নার্কোটিক অ্যানালজেসিকের মধ্যে অ্যাসপিরিন বা প্যারাসিটামল পড়ছে বললাম, এবং প্যারাসিটামল বা অ্যাসপিরিনের রাসায়নিক পরিচয় সম্পর্কে বলবো, এবং ফেনল থেকে আমাদের টার্গেট আজকের লেকচারের, যেটা ফেনল থেকে কি করে তাদেরকে তৈরি করব সেটা থ্রু আউট দ্য লেকচারে বলবো। দেখো, ফার্স্ট অ্যাসপিরিন নিয়ে আমি বলি। অ্যাসপিরিনের আগে রাসায়নিক গঠন সংকেত থাকে। অ্যাসপিরিন, তাই না? দেখো, এটা হচ্ছে অ্যাসপিরিন, দেখতে পেলে? এটাকে আমরা যদি সাধারণভাবে নাম লিখতে যাই তাহলে অ্যাসিটাইল গ্রুপটা আছে, তাই তো? এই অ্যাসিটাইলেশন হয়েছে স্যালিসাইলিক অ্যাসিডের হয়ে, এই প্রোডাক্ট হয়েছে, তাই বলা হয় অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, এবার আইইউপিএসসি তে যদি নামটা লেখো, মেডিসিনাল নেম বা কমার্শিয়াল নেম অ্যাসপিরিন, সাধারণ নাম অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। আর এবার ইউপ্যাক নাম, মানে আইইউপিএসসি তে আমরা যদি এর নামটা বলি, আইইউপিএসসি বা ইউপ্যাক নাম, নোমেনক্লেচারে যদি নামটা বলি, ইউপ্যাক নেমটা কি হবে? দেখো, 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3, 4, 5, 6। 2 নম্বর পজিশনে অ্যাসিটক্সি গ্রুপ আছে, তাহলে এই অ্যাসিটক্সিটার সাবস্টিটিউয়েন্ট বেনজোইক অ্যাসিডের, তাহলে 2 অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড, তাই তো? তাহলে আমরা এইভাবে বলতে পারি 2 অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড। 2 অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসপিরিনের ইউপ্যাক নাম। তাহলে রাসায়নিক পরিচয়টা হয়ে গেল, এবার আমরা ফেনল থেকে কি করে অ্যাসপিরিন তৈরি করব সেটা শুরু করি।
তাহলে আমরা পড়বো যে ফেনল থেকে কি করে আমরা অ্যাসপিরিন তৈরি করতে পারি। ফার্স্ট ফেনল থেকে অ্যাসপিরিন। সরি, এটা তাই তো, OCOCH3 COOH, তাই তো। অনেকে কিন্তু এইভাবেও লিখতে পারে, ঠিক আছে, ঘাবড়ে যাবে না, একই এইভাবে ফেনলটাকে এইভাবে লিখে COCH3 COOH, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, সেটাই হচ্ছে অ্যাসপিরিন। তাহলে এইটা আমরা তৈরি করব। তাহলে ফেনল থেকে অ্যাসপিরিন আমাদের লক্ষ্য, ফেনল থেকে অ্যাসপিরিন। দেখো প্রথমে আমাদের কাজ হচ্ছে, যেহেতু স্যালিসাইলিক অ্যাসিডের অ্যাসিটাইলেশন করে আমরা অ্যাসপিরিন পাচ্ছি, তাহলে আমাদের ফেনল থেকে আগে আমাদের টার্গেট স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে ফেনল থেকে স্যালিসাইলিক তৈরির দুটো প্রসেস আমি বলবো এখানে, এক ধাপে করা যায় বেসিক্যালি। একটা হচ্ছে কোলবে স্মিথ বিক্রিয়া, NOH নিতে হবে, সোডিয়াম সল্ট, নিয়ে সেখানে কার্বন ডাইঅক্সাইড, টেম্পারেচার 190 to 140 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 থেকে 7 atm প্রেসার দিলে এটা উৎপন্ন হয়। এবার জাস্ট হাইড্রোলিসিস করতে হবে ডাইলুট HCl দিয়ে, বা তোমরা এইভাবে লিখতে পারো HCl+, মানে হাইড্রোলিসিস করা, অ্যাসিডিক হাইড্রোলিসিস করলেই এটা। তাহলে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড হয়ে গেল। তাহলে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড হয়ে যাওয়ার পরে কিন্তু অ্যাসিটাইলেশন করতে হবে। গাঢ় H2SO4 ড্রপ ওয়াইজ অ্যাড করতে হয়, দিলেই কিন্তু এটা উৎপন্ন হয়ে যাবে, COCH3 COOH, অ্যাসপিরিন। ঠিক আছে, হলো। এবার দেখো আরেক রকম ভাবে করা যায় স্যালিসাইলিক অ্যাসিড অন স্টেপে, সেটা হচ্ছে রাইমার টিম্যান রিঅ্যাকশনটাকে কাজে লাগিয়ে। রাইমার টিম্যানে সচরাচর যেটা ক্লোরোফর্ম ইউজ করা হয়, সেখানে ক্লোরোফর্ম ইউজ না করে তার পরিবর্তে যদি CCl4 ইউজ করি, রাইমার টিম্যানে আমরা কি পাই? স্যালিসাইলডিহাইড পাই। সাধারণ ক্লোরোফর্ম ইউজ করলে আমরা কি পাই? রিএজেন্ট হিসেবে যদি ক্লোরোফর্ম ইউজ করি, তাহলে আমরা যেটা পাই রাইমার টিম্যান বিক্রিয়ায়, সেটা হচ্ছে স্যালিসাইলডিহাইড। যারা অর্গানিক কেমিস্ট্রি পড়েছো, ফেনল বা কার্বনিল, ফেনলটাই বেসিক্যালি আছে এখানে। তখন আমরা স্যালিসাইলডিহাইড পাই কখন? যখন আমরা সেটাকে ট্রিট করছি ক্লোরোফর্ম দিয়ে। ক্লোরোফর্মের পরিবর্তে যদি CCl4 কার্বন টেট্রা ক্লোরাইড ইউজ করা হয়, তাহলে দেখতে পারবো রাইমার টিম্যান রিঅ্যাকশনের প্রোডাক্ট কিন্তু এটা হয়। আমি একেবারে লিখে দিচ্ছি, ফেনলকে যদি ট্রিট করা হয়, এক নম্বরে CCl4 NaOH, টেম্পারেচার ওই 65 থেকে 80 মতো ডিগ্রি সেন্টিগ্রেড, 2 নম্বর হাইড্রোলিসিস। ঠিক আছে, করলেই কিন্তু রাইমার টিম্যানে যে প্রোডাক্টটা হয় সেটা স্যালিসাইলিক অ্যাসিড। এবার দ্বিতীয় স্টেপটা সেম, যে অ্যাসিটাইলেশন করব, CH3CO অ্যাসিটিক অ্যানহাইড্রাইট, কনসেন্ট্রেট H2SO4
দিলেই অ্যাসপিরিন রেডি। COCH3 COOH, তাহলে অ্যাসপিরিন হয়ে গেল তৈরি ফেনল থেকে। একটা আর একটা দেখালাম, দু রকম ভাবে করতে পারো। কোলবে স্মিথটাকে কাজে লাগিয়েও করতে পারো এই, আর রাইমার্টিনটাকে কাজে লাগিয়ে স্যালিসাইলিক অ্যাসিড হয়ে তারপরে অ্যাসিটাইলেশন করে অ্যাসপিরিন তৈরি করতে পারো। তাহলে বেসিক্যালি অনেক সময় পরীক্ষায় শর্ট ভাবে দেয় স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন তৈরি, জাস্ট অ্যাসিটাইলেশন করতে হবে। এবার যেটা সেটা হচ্ছে প্যারাসিটামল তৈরি করব কি করে। ফেনল থেকে প্যারাসিটামল, ফেনল থেকে প্যারাসিটামল, প্যারাসিটামল। দেখো প্যারাসিটামলও অ্যানালজেসিক, ব্যথা বেদনার উপশমে ইউজ করা হয়, কিন্তু দেখবে প্যারাসিটামলটা যখন জ্বর হয় তখন খাই, মানে অ্যান্টিপাইরেটিক হিসেবে ইউজ করা হয় শরীরের টেম্পারেচার কমানোর জন্য। হ্যাঁ, জ্বর কমানোর জন্য কিন্তু ইউজ করা হয় প্যারাসিটামল, সেই জন্য অ্যান্টিপাইরেটিক হিসেবে কাজ করে। তাহলে প্যারাসিটামলটাও অ্যানালজেসিক, নন নার্কোটিক এর মধ্যেই পড়ে। এটা আবার অ্যান্টিপাইরেটিক, মানে জ্বর কমানোর জন্য ইউজ করা হয়। প্যারাসিটামলের রাসায়নিক পরিচয় আমি দিই, তার আগে স্ট্রাকচারটা কি প্যারাসিটামল। COCH3, দেখো এর যদি কমার্শিয়াল বা মেডিসিনাল নেম বলে তাহলে প্যারাসিটামল। সাধারণ নাম, এর সাধারণ নাম যদি বলে কেউ তাহলে কি বলবো, অ্যাসিড 4-অ্যাসিটামিডোফেনল, তো এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি 4-অ্যাসিটামিডোফেনলটা সাধারণ নাম যদি বলি N-অ্যাসিটাইল, N-অ্যাসিটাইল প্যারা অ্যামিনোফেনল, এইভাবেও নামটা বলা যায়। N নাইট্রোজেনে অ্যাসিটাইল গ্রুপ এবং অ্যামিন গ্রুপটা, এই যে অ্যামিন গ্রুপটা প্যারা পজিশনে আর ফেনল, তাই N-অ্যাসিটাইল প্যারা অ্যামিনোফেনল, এটা সাধারণভাবে বলা যায়। আর ইউপ্যাক পদ্ধতিতে যে নামটা, ইউপ্যাক নেমটা, IUPAC নেম, এটা হচ্ছে 4-অ্যাসিটামিডোফেনল, 4-অ্যাসিটামিডোফেনল, এটা কিন্তু হ্যাঁ ঘেঁচিয়ে গেল একটু, 4-অ্যাসিটামিডোফেনল। ঠিক আছে, তাহলে এবার আমরা এই প্যারাসিটামল কি করে তৈরি করব ফেনল থেকে দেখে নিই। দেখো প্রথম কাজ হচ্ছে ফেনল থেকে প্যারাসিটামল তৈরির জন্য, এটা প্যারাসিটামল, প্রথমে এই অ্যামিন গ্রুপটা প্যারা পজিশনে আনতে হবে, তারপরে তার অ্যাসিটাইলেশন করলেই হয়ে যাবে। কিন্তু আগে তো অ্যামিন গ্রুপটা আনতে হবে প্যারা পজিশনে, NH2 গ্রুপ ঢোকাতে হবে। তার জন্য আমরা ডাইরেক্টলি তো NH2 ঢোকাতে পারবো না, তাহলে কি করতে হবে, প্রথমে ফেনলে নাইট্রো গ্রুপ ঢোকানোর চেষ্টা করতে হবে প্যারা পজিশনে। দেখো অনেকে এটা লিখতে পারো যে ফেনলকে লঘু নাইট্রিক অ্যাসিড দিলে, লিখতে পারো, ভুল কিছু না, অর্থ প্যারার মিক্সার তৈরি হয়, অর্থ এবং প্যারার মিক্সার তৈরি হয়। ঠিক আছে, এখানে অর্থ এবং প্যারার মিক্সার হয়, এটা মেজর নাইট্রো গ্রুপটা, এটা মেজর প্রোডাক্ট। অর্থটাও থাকে, নাইট্রেশন করলে ফেনলের, ফেনলের নাইট্রেশনের লঘু নাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়, গাঢ় ইউজ করা হয় না, কারণ পলিনাইট্রেশন হয়ে যেতে পারে, 2,4,6 পজিশনে নাইট্রো গ্রুপ ঢুকে যেতে পারে বা রিং রাপচার হয়ে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য মিক্স অ্যাসিড দিয়ে ফেনলের নাইট্রেশন করা হয় না, লঘু নাইট্রিক অ্যাসিড ইউজ করা হয় ফেনলের নাইট্রেশনে। অর্থপ্যারা নাইট্রোবেনজিন, অর্থপ্যারা নাইট্রোফেনল তৈরি হয়, অর্থটা মাইনর, প্যারাটা মেজর হয়। এটা করতে পারো মেজর প্রোডাক্ট বলে। কিন্তু আর একটা সিলেক্টিভ আমি প্রসেস বলছি, যেখানে 90% অধিক পাওয়া যায় নাইট্রো
প্যারা পজিশনে মানে প্যারা নাইট্রোফেনল পাওয়া যায়, সেটা হচ্ছে প্রথমে ফেনলের সাথে NaNO2 রিয়াকশন করাবে। NaNO2 ডাইলিউট HCl ডাইজেশন করালে দেখবে NO গ্রুপটা বেসিক্যালি এইখানে ঢুকে যায়। এরপরে এটাকে অক্সিডাইজড করতে হবে NO গ্রুপটাকে, তাই জন্য লঘু নাইট্রিক অ্যাসিড ইউজ করলেই হয়ে যাবে। লঘু নাইট্রিক অ্যাসিড ইউজ করো, এটা নাইট্রো গ্রুপ হয়ে যাবে অক্সিডাইজড হয়ে OH NO2, তাই তো? এটা অনেকটা সিলেক্টিভ, মানে এইটা করাটা অনেকটা ভালো, মানে এটা করলেও ভুল কেউ বলছে না। মেজর প্রোডাক্ট ওখানে 8 থেকে রুম টেম্পারেচারে রিয়াকশনটা হয়ে যায়, খুব ভালো, কিন্তু অর্থ প্রোডাক্টটা কিন্তু থাকে মাইনর হিসেবে। এখানে অর্থর চান্স নেই, প্যারাটাই হবে সিলেক্টিভলি। ঠিক আছে, তাহলে এটা হলো। এটার পরে আমরা অ্যামিন করার জন্য NO2 থেকে NH2 করার জন্য কি TnHCl দিতাম, তাই তো? বা আয়রন HCl, অনেকে আয়রন HCl কনসেন্ট্রেট অর দিলে কি হবে, ওটা NH2 হয়ে যাবে, NO2 গ্রুপটা OH, এটা NH2। এবার আমরা অ্যাসিটাইলেশন করব, CH3CO অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দেবো, প্রিডিন দেবো, NaCO-CH3, প্রিডিন এখানে দ্রাবক। তাহলে তাহলে আমরা একেবারে লিনিয়ারলি লেখার চেষ্টা করি। ফেনল থেকে 1 নম্বরে তোমরা NaOH দেবে, 2 নম্বরে কার্বন ডাইঅক্সাইড 120 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 4 থেকে 7 atm প্রেসার। আর 3 নম্বরে, কারণ এখানে KOH দিলে কিন্তু অন্যরকম হয়ে যায়, প্যারা পজিশনে COOH গ্রুপ ঢোকে, পটাশিয়াম হাইড্রোলিসিস মানে ডাইলিউট HCl দিলে কি তৈরি হয়, কোলবে শ্মিট বিক্রিয়ায় একই ব্যাপার। এইখানে COH লিখতাম আর এখানে OH লেখা যা, এখানে OH এখানে COH লেখা, তাই পাশাপাশি থাকবে বেসিক্যালি, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা এবার অ্যাসিটাইলেশন। Ac2O মানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর গাঢ় H2SO4, তাই তো? দিলেই অ্যাসপিরিন হয়ে গেল ফেনল থেকে। ঠিক আছে, আচ্ছা আর প্যারাসিটামল নাইট্রেশন করা হলো ফেনলের 1 নম্বরে NaNO2 ডাইলিউট HCl, 2 নম্বরে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লঘু নাইট্রিক অ্যাসিড 2 নম্বরে দিলে তৈরি হয়ে যাবে তারপরে রিডাকশন করতে হবে TnHCl বেটার ওয়েল নোন কনসেন্ট্রেট HCl দিলে এটা NH2, এবার অ্যাসিটাইলেশন করে দাও, Ac2O প্রিডিন বা NaOH যাই দাও, তাহলে প্যারাসিটামল তৈরি হয়ে যাবে।
or acetaminophenol। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্যারাসিটামল বা ফেনল প্রস্তুতি, এবং আমি পুরো ডিটেলসে বললাম। এটা দেখে যাবে, দেখবে যে কোনো একটা হয়তো পরীক্ষায় পড়ে, খুবই ইম্পর্টেন্ট। প্যারাসিটামল বিভিন্ন ভাবে পড়তে পারে, প্যারাসিটামল বা যারা ক্লাস 12 পড়ছে তাদের জন্যই বলছি, হায়ার সেকেন্ডারি এক্সামের জন্য প্যারাসিটামল বা অ্যাসপিরিনের থেকে অল্টারনেটিভলি কোনো একটা কোয়েশ্চেন পড়তে পারে, যে প্যারাসিটামলের প্রস্তুতি বা এর প্রস্তুতিটা, অ্যাসপিরিনের প্রস্তুতিটা, বা এইভাবে পড়তে পারে প্যারাসিটামলের রাসায়নিক পরিচয় বা অ্যাসপিরিনের রাসায়নিক পরিচয় বা তাদের ইউপ্যাক নাম, এইসব গঠনাকৃতি, মানে গঠন সংকেতাকক, যেটা গঠনটা এঁকে দেখাতে হবে, এইসব নানা রকম কোয়েশ্চেন পড়তে পারে। তাহলে আজকের লেকচার এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।